ট্রান্সফরমার ব্যাংকিং কেন করা হয়? মানে আমরা তো এই যে এটা দিয়েও কাজ করতে পারি। হ্যাঁ 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 মানে 3টা ট্রান্সফরমার যে নিলাম, হ্যাঁ এটা 3টা ট্রান্সফরমার নেওয়ার কারণ স্যার এই ট্রান্সফরমারের ভিতরে যদি মানে অনেকদিন চলার পর যদি অয়েলটা যদি কমে যায় তাহলে স্যার আমরা কিভাবে বুঝবো অয়েলটা কমে গেছে? আপলোড ট্যাপ চেঞ্জার এটা হ্যাঁ কিভাবে ট্রান্সফার কিভাবে কাজ করে সহজ বুঝেন। এইখানে আমরা বিদ্যুৎ দেই না, হ্যাঁ এখানে কি করি আমরা 3টা হাই ভোল্টেজ লাইন নিয়ে এসে 11 কেবি ঢুকাই। এর ভিতরে কি আছে? 3টা কয়েল আছে। আচ্ছা কয়েলের মধ্যে যখন বিদ্যুৎ দেই তখন কি হয়? না, ম্যাগনেটিক ফ্লাক্স যেটা হচ্ছে কি চুম্বক ক্ষেত্র বলি, চুম্বক ক্ষেত্র বলি। এটা কিন্তু একটা শক্তি, চুম্বকের শক্তি না? তাহলে বিদ্যুৎ শক্তিটাকে কি করতেছি? চুম্বক শক্তি রূপান্তর করতেছি। আচ্ছা এই চুম্বক শক্তির পাশে আর একটা কয়েল রাখছি। ধরেন একটাতে আমার চুম্বক আছে, ধরেন এটা আমার কয়েল, তাই না? এখানে আমি পাওয়ার দিছি, এখানে পাওয়ার দিছি, তাহলে কি হয়েছে? এখানে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়েছে। তাহলে এর পাশে একটা সেপারেট আলাদা কয়েল রাখছে, এখানে কোনো পাওয়ার নাই, তাহলে এই চুম্বক ক্ষেত্রটা এর মধ্যে আসবে না? তখন কি হবে? এইখান থেকে পাওয়ারটা এখানে ট্রান্সফার হবে, পাওয়ারটা ট্রান্সফার হবে। এবং এই ট্রান্সফার করার জন্য অবশ্যই ফ্রিকোয়েন্সি লাগবে, এটা আপ ডাউন করতে হবে, চেঞ্জ না হলে ট্রান্সফার হবে না। তাই এই জন্য এসি কারেন্টের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি থাকে, এই জন্য এসি কারেন্টের ক্ষেত্রে ট্রান্সফরমার আমরা ব্যবহার করতে পারি, ডিসি ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। ক্লিয়ার? না বোঝেন নাই? আপনি এখন বলবেন তাহলে আমি বুঝবো যে আপনি বুঝছেন। ধরেন বলেন, বইলা ফেলেন নিজের ভাষায়। স্যার ট্রান্সফরমারে যখন পাওয়ারটা যায় হ্যাঁ। তখন হচ্ছে কয়েলে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ তো চুম্বক ক্ষেত্র তৈরি হওয়ার কারণে মানে আমাদের যে ম্যাগনেটিক ফ্লাক্স যে উৎপন্ন হয়, যে তার পাশে আরেকটা কয়েল আছে, সেকেন্ডারি কয়েল আছে না? এটা মূলত থাকে কি, আমি স্লাইডটা বের করি, এখানে স্যারের 2টা কয়েল থাকে, দেখাচ্ছি আমি। এই যে দেখেন, খেয়াল করেন, এইখানে 2টা কয়েল কিন্তু একটা সিলিন্ডারের মধ্যে আছে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আছে, একটা আছে উপরে, একটা আছে ভিতরে। বাস্তবে কি কেমন থাকে জানেন? একটা আছে ভিতরে, ভিতরে কোনটা থাকে? হাই সাইড না লো সাইড থাকে? লো সাইডটা থাকে, যেটার মধ্যে ঢুকবে, যেটার মধ্যে কারেন্টটা যাবে। এর মধ্যে একটা গ্যাপ থাকে, এর মধ্যে একটা কি থাকে? গ্যাপ থাকে। তার উপর দেখেন, দেখেন মাঝখানে একটা গ্যাপ আছে, দেখেন ছোট্ট একটা গ্যাপ আছে। তারপর থাকে কি? হাই সাইড। তা যখন এইটাতে আমরা বিদ্যুৎ দিব তো চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, উৎপন্ন হওয়ার পরে কি কই যাবে? ভিতরটাতে যাবে। ভিতরটা কেন যাবে? এইখানে দেখেন এর ভিতরে কোর দেওয়া আছে, লোহা। কোর হচ্ছে কি? লোহা, সিলিকন স্টিল। লোহা কি চুম্বক ক্ষেত্রকে আকর্ষণ করে না? তাহলে কোন দিকে যাবে চুম্বক ক্ষেত্রটা? ভিতরের দিকে যাবে। ভিতর দিকে গেলে কোন কয়েলটা পাবে? আমাদের এই সেকেন্ডারি কয়েল বা হচ্ছে এলটি কয়েলটা পাবে। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন করেন স্যার? করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের জন্য আসছি, তারপরে শিখবো পরে। কি আর কোশ্চেন নাই? রিলেটা কিভাবে কানেকশন করা থাকে? ও বুখস রিলেটা, আচ্ছা এই মাইক্রোফোনটা নেন, মাইক্রোফোনটা নেন। বুখস রিলেটা কিভাবে কানেকশন করা থাকে? আচ্ছা বুখস রিলেটা ছোট ছোট ট্রান্সফরমার থাকে না, এটা থাকে হচ্ছে 630-600 কেভি এর উপরে ট্রান্সফরমার থাকে। এই যে পাইপলাইন দেখতেছেন না, এই যে পাইপলাইন, ওটা আরো বড় থাকে, তো সাইজ বড় হয়, এর মাঝখানে লাগানো থাকে। স্যার এর মধ্যে কি কোনো তারের কানেকশন থাকে? হ্যাঁ তার কানেকশন থাকে, আমি বলি। আচ্ছা এটা হচ্ছে আমাদের এখানে বুখস রিলে সেট করলাম। জি স্যার। সেট করার পরে এই বুখস রিলেটার কাজ কি? কাজ হচ্ছে যদি এর ভিতরে প্রেসারটা বেড়ে যায়, গ্যাসটা কি হয়? বেড়ে যায়। প্রথমে অ্যালার্ম দেয়, প্রথমে অ্যালার্ম দেয়। অ্যালার্ম সেটা কি হতে পারে? একটা সাউন্ড দিয়ে হতে পারে, একটা লাইট দিয়ে হতে পারে, ঠিক আছে? জি স্যার। আর সবচেয়ে বেশি হয়ে গেলে কি হয়? আমাদের নিরাপত্তার জন্য, যেটা যেন ব্লাস্ট না হয়, বড় ট্রান্সফরমার যদি ব্লাস্ট হয় হয়তো অনেক ক্ষতি হবে না? জি স্যার। তখন কি করে? আমাদেরকে ট্রান্সফরমারটাকে বন্ধ করে দেয়, লাইনটাকে বন্ধ করে। আচ্ছা লাইনকে বন্ধ করার জন্য এর আগে আমরা একটা প্যানেল বোর্ড ব্যবহার করি, সেটার নাম কি? এলটি প্যানেল। এইচটি প্যানেল বোর্ড, এসটি প্যানেল। এইচটি সুইচ গিয়ার। আপনাদের ক্লাস আসে নাই, আপনাদের ক্লাস আসে নাই, ক্লাস আসবে, ঠিক আছে? এখন ক্লাস আসে না, এই জন্য বুঝতেছেন না বা মনে হচ্ছে যে নতুন কিছু। এর আগে একটা ভিসিবি বা ওসিবি ওয়েল সার্কিট ব্রেকার বা ভিসিবি সার্কিট ব্রেকার থাকে, বুঝে আসছে? জি স্যার। ওইটার সঙ্গে এই বুখস রিলে কানেকশন থাকে। ওই ব্রেকারটাকে অফ করে দেয়, ওই ব্রেকারটাকে অফ করে দিলে ট্রান্সফরমারটা বন্ধ হয়ে যাবে। জি স্যার। বুঝছেন? সহজ হিসাব। আর ওইখানে সুইচ থাকে, মার্কারি সুইচ বলে, এটা যারা ভিডিও দেখবে তারা বলবেন স্যার অর্ধেক বললো না। মার্কারি সুইচ থাকে, এটা ফ্লোটিং থাকে, ভাসমান থাকে। প্রেসার বেড়ে গেলে সোজা হয়ে যায়, কন্টাক্ট পেয়ে যায়, তখন কি হয়? অ্যালার্ম দেয়। আর খুব বেশি হয়ে গেলে কি হয়? সার্কিটটাকে ট্রিপ করে বন্ধ করে দেয়। ক্লিয়ার? আদারওয়াইজ ক্লাস কেমন চলতেছে আপনাদের? না আপনাদের প্রশ্ন করা তাকে ভালো লাগছে, এই জন্য আসলাম। অনেক সময় তো আমি শুনি না। হ্যাঁ হ্যাঁ দেন, অবশ্যই, কেন না।
স্যার এই ট্রান্সফরমারের ভিতর যদি মানে অনেকদিন চলার পর যদি অয়েলটা যদি কমে যায় তাহলে স্যার আমরা কিভাবে বুঝবো অয়েলটা কমে গেছে? হ্যাঁ, এখানে একটা ইয়ে আছে না? স্যার ওইটার ভিতরে দেখা যাবে যে অয়েলটা মানে কিভাবে হ্যাঁ? কমে গেছে নাকি ওইটার ভিতরে দেখা যাবে সরাসরি? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এই এদিকে আসো। যখন আমরা ট্রান্সফরমার এখানে তেল, এটাতে তেল নাই, তেল দিলে অনেক ওয়েট হবে, আমরা দুই তালে তুলতে পারবো না, এটা লেভেল করা থাকবে, ঠিক আছে? এখান থেকে বুঝতে পারবেন না যে তেলটা কমতেছে না বাড়তেছে? স্যার এটা যদি চালু অবস্থা থাকলে তো এটা তেল গরম থাকবে না তখন? হ্যাঁ, তখন অতিরিক্তটা এখানে আসবে, আবার ঠান্ডা হলে ড্যামেজ হবে। এটা তো হচ্ছে লাইন তো 24 ঘন্টায় চালু থাকে, তাহলে কিভাবে বুঝবো? এই স্যার এখানে ইন্ডিকেটর আছে না, দেখেন তো একটু, এদিকে আসেন, আপনারা দেখেন না এটা ট্রান্সফরমার। হ্যাঁ, আপ ডাউন করবে। না 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 না, এটা আপ ডাউন করবে, এটা হচ্ছে লোডের উপর ভিত্তি করে। ধরেন যে দুপুরবেলা এমনি ট্রান্সফরমারের তাপ পড়বে, তারপরে লোড বেশি পড়বে, তখন বেশি গরম হবে। আবার লোড কমে গেলে সন্ধ্যার সময়, রাত্রেবেলা, ভোরবেলা ঠান্ডা হয়ে যাবে না? এটা তো এনভায়রনমেন্টের উপর নির্ভর করবে, লোডের উপর নির্ভর করে, এখানে লেভেলটা কম বেশি হবে। এটা তো সবসময় তো চালু থাকে, তখন তেলটা গরম থাকলে সবসময়, যদি তেলটা কমে যায় তাহলে তো এটা তো সবসময় মানে পানি যেভাবে উতরায় এটা তো উতরাইতে থাকবে। না না, উতলাবে কেন? হ্যাঁ, ওইভাবে এইখানে হচ্ছে 90°C পর্যন্ত আসে, পানি উতলাবে না, মানে এটা ওইভাবে বাষ্প হবে না। আমরা যদি সাপোজ বুঝেন, আপনার গাড়ি দেখছেন না, গাড়ির মধ্যে রেডিয়েটর আছে না? রেডিয়েটর কি করে? ঠান্ডা করে। কি ঠান্ডা? ইঞ্জিনকে ঠান্ডা করে, ইঞ্জিনকে ঠান্ডা করে। তো ওইখানে পানিটা গরম হয় না? তো সেমন গরম হলে তখন কি এর আয়তনটা বাড়ে, তখন রিজার্ভ হয় এখানে। এই জন্য বলি এটা কি কনজারভেটর ট্যাঙ্ক, কনজারভেটর ট্যাঙ্ক। এখানে লেভেলটা দেখতে পারবেন, যেহেতু এখানে তেল নাই, এটাতে তেল নাই, তেল থাকলে অনেক ভারী হবে, এই জন্য তেল নাই, এই জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন না, এখানে তেলের লেভেল দেওয়া থাকে। মাইক্রোফোন নেন। ট্রান্সফরমার ব্যাংকিং কেন করা হয়? মানে আমরা তো এই যে এটা দিয়েও কাজ করতে পারি। হ্যাঁ 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 মানে 3টা ট্রান্সফরমার যে নিলাম, হ্যাঁ। এটা 3টা ট্রান্সফরমার নেওয়ার কারণ? আচ্ছা, কারণ কি? আচ্ছা, ট্রান্সফরমার ব্যাংকিং কি করি আমরা বলেন তো? হ্যাঁ, কাজটা করি কি? 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিয়ে কি করি? আর 3 ফেজ করি। আচ্ছা, এই বড় একটা ট্রান্সফরমার ওই গ্রামের মাঝখানে নিয়ে যেতে পারবেন? কেন পারবেন না? কেন? হ্যাঁ, কোনোভাবে অনেক লোক কেন? এটাতে আপনি ক্রেন লাগবে নিয়ে যেতে, ক্রেন লাগবে নিয়ে যেতে, ঠিক আছে? তাই এই জন্য দেখবেন পল্লী বিদ্যুৎ, এখানে পল্লী বিদ্যুৎ সিস্টেমে রাস্তা নাই, ঘাট নাই, একটা গ্রামের মাঝখানে এমন দেখবেন কোনো রাস্তাও নাই, ঘাড়ে করে মানুষজন ঠেলে ঠেলে নিয়ে যায়, বিভিন্নভাবে কায়দা করে ভ্যানটা নিয়ে যায়। তো এত বড় একটা ট্রান্সফরমার ভ্যানে তোলা নামা, এটা ভ্যানে তো তুলতে পারবেন না, ক্রেন লাগবে, রাস্তাই নাই। তো এই জন্য কি করি আমরা? ছোট ছোট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে ব্যাংকিং করে চালাই। আর ওই গ্রাম অঞ্চলে অত বেশি লোডও থাকে না, বুঝে আসছে? এই জন্য আমরা ট্রান্সফরমার ব্যাংকিং করি। আপনারা একটা কোশ্চেন করি, ট্রান্সফরমার প্যারালাল অপারেশন কেন করা হয়? ট্রান্সফরমারে প্যারালাল অপারেশন, প্যারালাল অপারেশন স্যার। আচ্ছা, ওটা ক্লাসে আসে নাই, বলেন, বলতে পারবেন? কেউ কেউ বলতে পারবেন? আচ্ছা, প্যারালাল অপারেশনটা বলে রাখি। সাপোজ আমি একটা ট্রান্সফরমার দিয়ে লাইন চালু করলাম, ধরেন যে আমার সাবস্টেশন আছে বা বড় একটা ফ্যাক্টরি আছে, ধরেন যে আল্লাহ দোয়া করেন যে আমাদের বিশাল একটা বড় ফ্যাক্টরি হয়, ঠিক আছে, যেন আপনাদেরকে কর্মসংস্থান করতে পারি। সাপোজ এই ফ্যাক্টরিতে আমি একটা ট্রান্সফর লাগাইছি। আচ্ছা, যদি এটা কোনো কারণে বিকল হয়ে যায়, তখন কি আমার গোটা লাইনটাই শাটডাউন হয়ে থাকবে না? কি? আচ্ছা, সাপোজ আমি এটা প্রথমে ছোট একটা ফ্যাক্টরি করছি, ধরেন এখন ছোট একটা ফ্যাক্টরি করছি, এরকম ছোট একটা ট্রান্সফরমার নিয়ে আমি কাজ করছি। এখন আমি এটা ফ্যাক্টরিটা এক্সটেনশন করবো, বাড়াবো, তা লাইন লাগবে না? তখন কি করব? আমি আরেকটা ট্রান্সফরমার নিয়ে বাড়াবো, না এই ট্রান্সফরমার চেঞ্জ করে বড়টা নিব? কেন? বড় করলে সমস্যা কি? সমন্বয় করে কাজ করবে, অর্থাৎ প্যারালাল ভাবে দুইটা ট্রান্সফরমারকে একটা লোডে চালাচ্ছি। এদের সুবিধা কি? ধরেন যদি একটা আমার কোনো সমস্যা হয় বা মেইনটেনেন্স করতে হয়, একটা বন্ধ রেখে আরেকটা লাইন চালাতে পারবো আমি। তা সাধারণত আমাদের যে সাবস্টেশন আছে, যেখান থেকে আমাদের গ্রাম যে বিভিন্ন পল্লী বিদ্যুৎ কোম্পানি বলেন, তারপরে পল্লী বিদ্যুৎ সমিতি বিভিন্ন কোম্পানির লাইন নেয়, সেখানে এরকম একাধিক ট্রান্সফরমার থাকে, যাতে একটা থাকলে আর একটা যদি নষ্ট হলে, বিকল হলে হতে পারতো। ধরেন যে আমার উপজেলায় একটা আছে সাবস্টেশন, ওইখান থেকে গোটা উপজেলাটা চলে। ধরেন যে একটা উপজেলার ক্যাপাসিটি হচ্ছে 10 মেগাওয়াট, 10 মেগাওয়াট। মেগাওয়াট তো চিনি নাকি? বলেন তো 1 মেগাওয়াট সমান কত ওয়াট? 10,000 জোরে বলেন না কেন? 10 লক্ষ কাছে নেন। 10 লক্ষ ওয়াট। আমরা বলি না 1 মিলিয়ন, ঠিক আছে?
তা এখন সাপোজ এখানে আমার চাহিদা আছে 10 মেগাওয়াট। এখন যদি 10 মেগাওয়াটের একটা ট্রান্সফর্মার রাখি, 10 মেগাওয়াট ট্রান্সফর্মার তো অনেক বড়, এরকম একটা রুমের সাইজের মতো হয়ে যাবে, যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে সব অফ হলে তো ধরেন যে একটা উপজেলা একটা হসপিটাল আছে, ফায়ার স্টেশন আছে, ইমার্জেন্সি অনেকগুলো রোগী আছে, সেগুলো কি হবে? একটা ট্রান্সফর্মার রিপ্লেস করা কি চাইলে হয়ে যাবে? হ্যাঁ, ব্যয়বহুল, সময়ের ব্যাপার। তো এই জন্য কি, যদি আমি কি করি, ধরেন 5 মেগাওয়াট ধরে রাখলাম, দুইটা 5 মেগাওয়াট করে রাখলাম, তো একটা বিকল হইলে তো 5 মেগাওয়াট তো লোডশেডিং দিয়ে তো অল্প অল্প করে দিতে পারবো। 1 ঘন্টা করে দিলাম বন্ধ রাখলাম, 1 ঘন্টা দিলাম বন্ধ করে, লোডশেডিং করতে পারবো না। সাময়িক কাজগুলো অর্থাৎ ইমার্জেন্সি সিচুয়েশনগুলো চালান যাবে। ঠিক আছে স্যার, আর কোনো কোশ্চেন আছে? ভাল লাগলো আপনাদের লেখাপড়ার আগ্রহ দেখে, এইটা জারি রাখবেন স্যার। এই প্রশ্নগুলো কোথায় থাকবেন, যত প্রশ্ন করবেন তত শিখবেন। আরেকটা প্রশ্ন মনে পড়ছে? আপলোড ট্যাব চেঞ্জার এটা কিভাবে সিলেক্ট করব? আচ্ছা, সিলেক্ট কিভাবে করবেন? আচ্ছা, ওই যে বের করেন, ওই যে ট্রান্সফর্মার নেম প্লেটটা বের করেন, নেম প্লেটের ছবিটা বের করেন। এদিকে আসো তুমি, এদিকে বের হও। ট্রান্সফর্মার নেম প্লেটের ছবিটা বের করেন। আচ্ছা দেখেন, এখানে ট্যাব নাম্বার কতগুলো আছে? 1 2 3 4 5 আছে না? এখানে 5টা ট্যাব আছে, 5টা ট্যাব আছে। দেখেন কি 1 থেকে শুরু করে এখানে 5 শেষ হয়েছে। এই পেজ দেখাও, 1 থেকে শুরু করে 5 হয়েছে। আচ্ছা, এটা শুরু কোন জায়গা থেকে শেষ কোন জায়গায়? এই যে এখানে নাম্বার দেওয়া আছে, এই দেখেন, এই যে 1 জি 2 3 4 5 6 দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা এখানে এটা এক কোন বরাবর দিলে মানে এই যে এখানে একটা আছে, এই যে দাগ আছে একটা, এদিকে আসেন। দূর থেকে দেখলে তো বুঝবেন না, এখানে আসেন। কোন বরাবর দিবেন? এদিকে আসেন। কি বুঝছেন বলেন এখন? এটা এক বরাবর দিলে হচ্ছে এটা এই দেখেন উপরের মার্কিং নিচের মার্কিং মিলছে। জি স্যার। এখন এটা লক হয়ে গেছে। এখন কয় নাম্বারে আছে? 1 নম্বরে। এখন যদি আমি ঘুরাই এখান দেই, 3 নম্বরে দেখেন দুইটা দাগ আছে, দেখেন তো। জি স্যার। আচ্ছা, 3 নাম্বারটা আমাদের স্ট্যান্ডার্ড পজিশন। দেখেন 3 নাম্বারে ইনপুট ভোল্টেজ কত দেখেন তো? 11,000। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ভোল্টেজ কি 11,000 না? আচ্ছা, যদি আমাদের ভোল্টেজ কম হয়, ধরেন যে 1050 আছে, তাহলে কয় নাম্বারে দিব? 1050, সরি 1000 বলতেছি, 10,050, 10,450, তাহলে কয় নাম্বারে দিব? আচ্ছা, 5 নাম্বার দিলে লাভ হবে কি? এই পাশে আউটপুট ভোল্টেজ কি থাকবে? 415 থাকবে। ওখানে 415 থাকবে। তাহলে কি করবো আমরা? এরকম দিব, পাশে দিয়ে রাখি, সেট করে দিলাম। বুঝে আসছে? অর্থাৎ আমাদের ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমরা ট্যাবটা সিলেক্ট করব। ইনপুট ভোল্টেজ যেটা থাকবে তার উপর ভিত্তি করে ওই ট্যাবে রাখবো, তাহলে আউটপুট ভোল্টেজটা কি থাকবে? সেম থাকবে। ধরুন ইনপুট ভোল্টেজ কম, আমরা ট্যাব রাখছি 3 নম্বরে, তাহলে কি হবে? আউটপুট ভোল্টেজটা কমে যাবে। ওটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের এই ট্যাব সেন্সারটা ব্যবহার করা হবে। আর এনি কোশ্চেন নাই? আরে স্যার, আপনাদের মাথায় তো অনেক কোশ্চেন বের হচ্ছে, সব বলতে থাকেন। আইসোলেশন ট্রান্সফর্মার কিভাবে কাজ করে? সবগুলো কোশ্চেন কি নিয়ে আসছেন নাকি বই থেকে বের করতেছেন? না স্যার, আচ্ছা, আইসোলেশন ট্রান্সফরমার কিছু না, এটা ভালো করে তো বুঝুন। যে মানে একটা লাইন থাকে, হ্যাঁ ওটা ধরলে আর কি সব করে না। হ্যাঁ, সব করে না। এটা হচ্ছে, আমি আবার সহজভাবে বুঝাই আপনাদেরকে। এই আইসোলেশন ট্রান্সফরমারে ভোল্টেজ কমেও না বাড়েও না, ঠিক আছে? যা ভোল্টেজ দিব তাই বের হবে, যা ভোল্টেজ দিব তাই বের হবে। আচ্ছা, আমি একটু দেখাই দিই। আইসোলেশন ট্রান্সফরমারের হচ্ছে প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডে কয়েলের টার্মিনাল মানে টার্ন সংখ্যা সমান না? আচ্ছা দেখেন, আমি হচ্ছে এটা যা দিলাম 1 3 4 5 6 7 8 9 10, এটা তো দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইখানে যদি আমি 230 ভোল্ট দেই, তাহলে এখানে কত পাবো? 230 ভোল্ট দিব, ঠিক আছে? তো এখানে লাইন দিলাম, এখানে কি দিলাম? নিউট্রাল দিলাম। আর আমাদের নিউট্রালগুলো তো মনে আছে যে ট্রান্সফরমারের কাছে নিউট্রালগুলো মাটির সঙ্গে আর্থিং করা থাকে, তাহলে এই নিউট্রালটা কি থাকে? মাটির সঙ্গে আর্থিং করা আছে। এখন যদি আমি এই ফেসটা ধরি, ধরেন যে এটা হচ্ছে, আমি ছোট্ট করে অঙ্কন করি নাকি, এটা যদি ফেসটা ধরি আর যদি মাটির সঙ্গে সংযোগ করে, আমি শক খাবো না? হ্যাঁ, আমি
শক খাবো। কেন শক খাবো? এই যে নিউট্রাল লাইনটা কি মাটির সঙ্গে আর্থিং করা আছে, তাহলে এই সার্কিটটা কমপ্লিট হচ্ছে না? সার্কিট কমপ্লিট হচ্ছে, তাই জন্য আমি শক খাচ্ছি। এখন এই লাইনটা আসে, খেয়াল করেন, এখানে কিন্তু লাইন আর নিউট্রাল লাইন, এটাও লাইন এটাও লাইন, দুইটাই লাইন, কিন্তু ভোল্টেজের পার্থক্য কত? 230 230, দুইটাই লাইন, কিন্তু এখানে দুইটাই লাইন। এখন যদি আমি এখানে ধরি, আমি যদি এখানে টাচ করি, আমি শক খাবো মাটির সঙ্গে দাঁড়া থাকলে? কেন খাবো না? কারেন্ট আসার পর মাঠে যাওয়ার পর হ্যাঁ, মাটির থেকে ধরছি তো, কেন খাবো? কারণ আমাদের এই লাইন টুটা তো আর্থিংয়ের সঙ্গে মাটির সঙ্গে সংযোগ করা নেই, সার্কিট তো কমপ্লিট হয়নি। আমি যদি মাটি থেকে ধরে যাই সেক্ষেত্রে আমার শরীর থেকে আর্থিং পাবে না স্যার? কেন পাবে? আচ্ছা, আরেকটা ওইটার জন্য আরেকটা বুঝাই। আচ্ছা, একটু দাঁড়ান, এটা বোঝার জন্য আরেকটা জিনিস খেয়াল করেন। এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এটা একটা লাইট, এটা একটা লাইট। লাইটটা পজিটিভের সঙ্গে দিলাম, নেগেটিভটা মাটির সঙ্গে দিলাম, লাইট কি জ্বলবে? কেন জ্বলবে না? হ্যাঁ, নিউট্রাল ছাড়া সার্কিট কমপ্লিট হইল না। এই নেগেটিভ পয়েন্টটা যদি কমপ্লিট না হয় তাহলে কি ইলেকট্রনের ফ্লো হবে? হ্যাঁ, তাহলে এখন যদি এটা একটা কাজ করি, এই নেগেটিভটা মাটির সঙ্গে দিয়ে দিই, তাহলে কি লাইট জ্বলবে? হ্যাঁ, কেন জ্বলবে না? ওটা যদি কাছাকাছি হয় তাহলে কাছাকাছি হলে জ্বলবে, কারণ এটার সঙ্গে এটা মাটিটা কন্টিনিউয়াস পাথ না, সার্কিট কমপ্লিট হয়েছে না। তা সাপোজ এখানে ভোল্টেজ কম, কিন্তু ভোল্টেজ বেশি হলে দূর থেকেও জ্বলবে, দূর থেকেও কম জ্বলবে, ভোল্টেজটা কম জ্বলবে কিন্তু জ্বলবে, ঠিক আছে? এইখানে সেম আমাদের হচ্ছে এটার সাপেক্ষে এটা, এই সার্কিটটা আলাদা, এই সার্কিটটা এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক না, এটা আলাদা। তো এটা যখন হাত দিছি, মাটির সঙ্গে থাকছি, তখন কিন্তু আমার শক লাগে নাই, আমার শক লাগবে না, কারণ সার্কিট কমপ্লিট হচ্ছে না। কিন্তু যদি সাপোজ এই হাতে একটা দিই আর এই হাতে একটা দিই, তাহলে কিন্তু শেষ, তাহলে কি খতম নাকি? তাহলে খতম, বুঝতে পারছেন? তাই এই জন্য শেষ করি, এই জন্য হচ্ছে আইসোলেশন ট্রান্সফর্মার আমরা এমন জায়গায় ইউজ করি যে এইসব জায়গাগুলো হচ্ছে আমাদের বাসের মধ্যে, ট্রেনের মধ্যে। তো ট্রেনের মধ্যে একটা বগি থেকে আরেকটা বগিকে সেপারেট রাখা হয়, কারণ হচ্ছে একটা বগির জন্য কোনো সমস্যা হলে যেন আরেকটা বগির জন্য ইফেক্টেড না হয়, ঠিক আছে? সেই সব ক্ষেত্রে আইসোলেশন ট্রান্সফর্মার ব্যবহার করি, স্পেশাল ক্ষেত্রে। ক্ষতির সম্ভাবনা কম থাকে। না, তাহলে তো মানুষ শক খাবে না। ধরেন যে সাপোজ একটা তার যদি লিকেজ হয়ে যদি ট্রেনের বডির সঙ্গে লেগে যায়, তাহলে সবাই যে ধরে আছে, যে ঝুলে আছে, সব তো ঝুলে থাকবে, সব ঝুলে থাকবে না। তো এটা কি আমরা চাই? এরকম হয়েছে কোনোদিন? ট্রেনের ভেতরে দেখবেন এরকম বড় বড় জেনারেটর আছে, বড় বড় জেনারেটর আছে। এই জন্য একটা বগি থেকে, একটা কোচ থেকে আইসোলেশন ট্রান্সফার মাধ্যমে আলাদা আলাদা করে রাখা হয়, সেপারেট করে রাখা হয় সবগুলো। স্যার সিটি আর পিটি কোনটা কোথায় ব্যবহার করবো? এই স্যার, এগুলো তো আপনাদের প্রশ্ন সামনে আসবে, আপনি আজকে রিলেটেড করেন, আপনি তো গোটা বই যদি ধরে করেন তাহলে তো মুশকিল হয়ে যাবে। এটা ক্লাসটা শেষ হোক, ঠিক আছে? আপনি মানে বোঝেন নাই আমি কেন আসছি, যে আপনারা যেই যে কোশ্চেনগুলো কনফিউশন ছিল সেটা কনফিউশন। এই কোর্সটা শেষ হলে আমাদের একটা কুইজ করতে চাই। আপনাদের কুইজ হয়নি একবারও না? আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ শেষ করবো। শেষ হলে না, মানে রিসেন্টলি করব। ভালো থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? আর প্রশ্ন করে থাকবেন, স্যাররা না পারলে আমরা আছি, আমরা না পারলে আমরাও শিখবো, ঠিক আছে? আমরা তো সবাই শিখতেছি, এমন কিছু না যে আমরা একবারে সব কিছু জানি আর আপনারা কিছু জানেন না, এরকম না। সবাই আমরা কিছু না কিছু জানি, এই জন্য তো আবিষ্কার হয়েছে। ভালো থাকেন, ওকে, কন্টিনিউ করো, শেষ করো।